আরিশাস স্টোরি চ্যানেলে আজকে আপনারা শুনবেন অবরুদ্ধ নিষেধ। লিখেছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 2। পরদিন অন্তুর ডাক পড়ল প্রফেসর ইউসুফ সিরাজির কক্ষে। কক্ষে প্রবেশের সাথে পিয়ন থামালো। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। কিন্তু প্রফেসর নিজেই ডেকে নিলেন অন্তুকে। ভেতরে আসতে দাও ওকে। ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। কক্ষের পরিবেশ শীতল, নিঃশব্দ। কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে, মূর্তির মতো। বসে যে কেউ নেই তা নয়, বসে যে লোকটি সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে। অন্তুর পর্দাপণ তাকে সামান্য উদ্দীপনা করেনি, দৃষ্টি অবধি কাঁপেনি। সে মনোযোগ সহকারে একটি কাজ করছে, বা হাতের অনামিকা আঙ্গুলির উপর আংটিখানা আঙ্গুলির মাঝে ঘোরাচ্ছে, কিন্তু দৃষ্টি সেদিকে নেই। ঠান্ডা দৃষ্টি মেঝের উপর। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, সেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। মাত্র পরিষদের একদল বিল্ডিংয়ের সামনে একগাদা ব্যানার লাগানো, সেসবে এই লোকটার ছবি রোদ ছাপা হয়তো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হয়েছিল এই পর্যায়ে। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলো। সে তো আর কিছু নয়। তুমি কি করেছ? আমাকে সিগারেটে টান। আহ! ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্ত হলেন তিনি। তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সম্মানের বিনয়ের সঙ্গে তবে ধীর কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র দুজন কেসে উঠল। শিক্ষকদের দৃষ্টি সরু হলো। সিরাজি সাহেব মারি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন। ওহ, হামজার হেলদুল নেই। হামজা খুব মনোযোগ, তার হাতের আংটির সঙ্গে খেলছে। ইউসুফ সিরাজি ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র, আনকালচার মেয়ে, সিনিয়রদের সঙ্গে আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? জানো? অন্তু বোকার মতো অবাক হলো। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনার অবাক হবার কিছু নেই। নাম কি? মাহেজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু যদি প্রেশার বাড়ে, সম্মানে আঁচ লাগবে আব্বুর। এখানে অন্তুর ধীরতার শেষ এবং অসীম দুর্বলতার শুরু। তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এই পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়ছে। গভীর চোখ দুটো হাসছে। অন্তুর পা থেকে মাথা অবধি খুব যত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে। অন্তু আব্বুর নাম বলল। আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ আলী নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছে বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মনোযোগে বিঘ্ন ঘটালো না প্রফেসরের ডাক। কিছু মুহূর্ত পর পর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাতখানা তুলে তর্জনীয় মধ্যম আঙ্গুলি নেড়ে সামান্য ইশারা করলো। অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল, নাকি খুব আগ্রহতার সাথে আদেশ করলো বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখলো না একটাবারও। কক্ষ থেকে বেরোবার পরে অন্তুর হৃদ স্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃদ স্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি। অনুলেখ্য ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি। সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। শহীদ মিনার চত্বর পেরিয়ে এখানে এসেছে। সেখানে এক সিনিয়র মেয়ে ডাকলো অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। তানিয়া জিজ্ঞেস করলো, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসলো সিঁড়ির উপর। শরীরে কিছু দুর্বলতা অনুভব হচ্ছিল। সে বলল, গতদিন আবার? কেন, এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো, কোন ইয়ারে যেন পড়ো? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন জয়ামিরের সঙ্গে? অন্তু চিনল না জয়ামির।
প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো সে। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে? জয়ামিরকে চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কাউন্সিলের ছেলে, ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। তো জয়ামির কে? হামজার ফুফাতো ভাই জয়ামির। তানিয়া অন্তুর আনমনা ভাবটা পছন্দ করল না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয়ামিরকে। আর একটু বিশদভাবে বর্ণনা দরকার। সে বলল, 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণে লম্বা করে, তুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল, মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর উপর। বুকের উপর পড়ে থাকা চেইনের লকেটটা অন্তুর শরীরে স্পর্শ করেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়ার সুরে গোপনীয়তা রক্ষার তাগিদ। খুবই সচেতন সে। ভয়াবহ রহস্যের ব্যাপারে খোঁজ চালাচ্ছে সে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। তানিয়া এবার সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো, কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য! লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণত র‍্যাগ দিয়েছে। আর কিসব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে খুব। বিদ্রূপের হাসি। রাগও হচ্ছে অন্তুর নাদানিতে। কেন, তুমি জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? আন্দাজ আছে, তবে তোমার সঙ্গে তেমন কিছুই হয়নি। তানিয়া বোকা নয়। জয়ামিরের হাতে পড়েছিল অথচ তেমন কিছুই হয়নি, এটা বিশ্বাস করার মতো বোকা অত্যন্ত সে নয়। সে বলল, তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘষা? কানাঘষার মতো কিছু হয়নি। এছাড়া সাহসের কিছু নেই এতে। যা আমার পছন্দ নয়, তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘষার কিছুই হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়ামিরকে তুমি আসলেই চেনো না। হামজা পাটোয়ারিকে চেনো না। অন্তু মনে মনে বলল, ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্গপালদের খবর রাখতে তো অবশ্যই না। আসি পড়ালেখা করতে। তা শেষে ফিরে যাই। তানিয়া অন্তুকে সতর্ক করল, শোনো, তুমি এখনো খুব নাদান, বুঝলে? তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে, কি হবে জানি না, কিন্তু তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটিতে ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখনও অ্যাডমিশন নাওনি। জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি। জয়, হামজা, ওই দুটো অভিশাপ। আবার ভালো? ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজ বাজ করে দুই ভাই আর তাদের দলবল মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ, এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলের নামডাক ভালো হামজার, কিন্তু জয় আমির সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখে মেঝের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনৈতিক ছাড়া অন্য কিছু? আমরা তো ছুটিতে ছিলাম। বঙ্গমাতা হলেন আয়া সালমা খালাকে চেনো? দেখেছি। হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে, ওটা চেহেলগাজী মাজারের ওদিকে। সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হলো। তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো? পাওয়ার দলিল কথা। মানে হলো, ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকার লাভ সুদ সহ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে। কিন্তু পারেনি পরিশোধ করতে। আর জমিটা বিক্রি করেছিল রাজন আজগরের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা, তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন আজগরের ভাতিজা পলাশ আজগর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো
উনি আরও কিছুটা সময় চান। সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন, আর নয়তো চলে যাবেন। সেই জন্য হামজা পাটোয়ারিকে ধরেছেন। হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলর। তো হামজা ভাই কাউন্সিলর সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল। কিছু সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে সালমা খালা টাকা দিতে পারেননি, জায়গাও খালি করেননি। এখন কয়দিন হলো খালার মেয়ে আঁখিকে পাওয়া যাচ্ছে না। অন্তুর গলা শুকিয়ে এলো। পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ আজগর বা হামজা পাটোয়ারিকে ধরছে না কেন কেউ? চুপ, চুপ করো, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? মরবে? কে কাকে কি বলবে? লোক এত খবর কিভাবে জানবে? তোমার হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে শুধু সতর্ক করার জন্যই বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছ, এখনো সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনো জানি না আঁখি কোথায় বা কে কি করেছে। অন্তুর উদ্ভ্রান্তের মতো উঠে এলো, মাথাটা ভার হয়ে এলো। তানিয়া খুব শাসিয়ে দিল, এসব যেন কাউকে না বলে। খবরদার না। অন্তু চোখের সামনে কল্পিত এক অপরিচিতা কিশোরীর চেহারা ভাসতে লাগলো। তার মনে হলো তার খুব কাছের কেউ অপহৃত হয়েছে। কি হয়েছে সে অপরিচিতার সঙ্গে? কোথায় আছে সে? এরপর আর দুদিন ভার্সিটিতে গেল না অন্তু। আব্বু জেলায় নেই। এই পরিস্থিতিতে তার সাধ্যই হলো না একা ভার্সিটিতে পা রাখার। দুটো দিন প্রত্যেক ওয়াক্তে নামাজে সে এক কিশোরীর জন্য প্রার্থনা করলো। রাতে ঘুম এলো না, পড়ায় মনোযোগ এলো না। পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া। তখন খাড়া দুপুর। অন্তু গোসল সেরে এসে সবে তোয়ালে থেকে চুল ছেড়েছে। রাবেয়া জোহরে নামাজে বসেছেন। মার্জিয়ার সঙ্গে এনেছে এক ভারী ব্যাগ। তাতে কিছু টাটকা শাকসবজি দেখা যাচ্ছে। পুঁই শাক, কয়েক আঁটি লাল শাক, গাছের লাউ, এক ফালি মিষ্টি কুমড়ো, নতুন বানানো কলাইরাটের বড়ি, ধনেপাতা। ব্যাগটা মার্জিয়া ধূপ করে মেঝেতে রাখলো। অন্তু ব্যাগটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, অন্তিক আনতে যায়নি, একা এলেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে গোসল করে আসুন, আমি নামাজটা পড়ে আসি, এরপর একসাথে খাবো। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। এই, নাটক করবা না তো। অন্তু, অসহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছেদ করে উঠল মার্জিয়া। তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা জ্বালানো সব। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মা তারই ননদ থাকতে রাগ কার উপর হবে? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর কড়া হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তাড়াবা নাকি এইখান থেকে? তুমি জানো অন্তু, আমার মেজাজে সবসময় আগুন জ্বলে। তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন ঢেলে পড়লো। আমি কবে জানি পাগল হয়ে যাব। অন্তু যথাসম্ভব শান্ত স্বরেই বলল, অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না। এটাই স্বাভাবিক। এই যে বললেন আমাকে দেখলে আপনার রাগে আগুনে কেরোসিন ঢেলে পড়ে, এর কোনো কারণ আছে আপনার কাছে? চুপ! তোমার এত মিটিমিটি জ্ঞান তো আমি চাইনি অন্তু। আমার জীবনটা জাহান্নাম বানাতে তোমাদের সবার যত আয়োজন ওই যথেষ্ট। আর তার উপর ভালো মানুষই দেখাতে আইসো না। রাবেয়া জোহরে নামাজে বসেছিলেন। দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কী সব কথা এসব? এমন করতেছো কেন? মুখ ঝামড়ি মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করুন, বলুন আমি কি করেছি। আপনার শখ পরেও মেটাতে পারবেন। আপনি কি একটা নোংরা ভাষা ব্যবহার করলেন? তার উপযুক্ত কারণ দেখান। অর্ডার নাকি তোমার? অনেকটাই তাই। ফাসেকের মতো মুখ ফসকে ফট করে এমন কিছু বলে ফেলবেন না আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে। সেটা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। ভাবি, উপযুক্ত ভিত্তিসহ ব্যাখ্যা করুন আপনার ভাষাটাকে। মাতারি কি এসব সেটা আমি কিভাবে? মুখ বিকৃত করলো মার্জিয়া। ওকালতি ভালো শিখছো, হ্যাঁ? কথাবার্তা এমন যেন গোটা দুনিয়াটাই তোমার আদালত। তুমি মাতারি কেমনে জানো না তুমি? না। আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিড় হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন, এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে?
আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হইছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করা কেন? হ্যাঁ? মার্জিয়া চিটমিট করে উঠল, যেন সে অনেক কিছু বলতে চায়, অনেক কিছু আছে যা তার বলার আছে কিন্তু বলার নয়। সে বরং তার বদলে আরও কর্কশ সুরে বলে, বলতে পারলে তো হতোই, বলতে পারি না তো আম্মা। আর না সইতে পারি, তবে এখন যা বলতেছি, আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে কে রাখে? তখন অন্তিক বাড়িতে ঢুকলো, ক্লান্ত পরিশ্রান্ত, রক্তশূন্য প্রাণহীন চেহারা। দেখলে মনে হয় গতিক হরর সিনেমায় দেখানো কোনো বাম্পের বাস্তবে এসে অন্তিককে আক্রমণ করছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে অন্তিকের পান রস শুষে। সে আস্তে করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া গর্জে উঠলেন, এবার মৃদস্বরে। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না, এমন অশান্তি কয়দিন দেখা যায় তো? বাপ কি হয়? কিসের কথা কয়? কিছু কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মানুষটা এমনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আজ 3 দিন বাড়ি নাই। অন্তিক যেমন নীরব নিথর চরিত্র হিসেবে দৃশ্যপটে ঢুকেছিল, সেই ভাব বজায় রেখে ওভাবে সে চুপচাপ নিজের কক্ষে চলে যায়, যেন তার কিছুই বলার নেই, কিছুই করার নেই। বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না আব্বুর পরিস্থিতি। অন্তুর মনের বিরূপতা বাড়ে। সে ঘৃণা ভরে দেখে হঠাৎই একদিন নিঃশব্দ কারণে মৃত পায় কাপুরুষ বণিজ একমাত্র বড় ভাইকে। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবে কতগুলো বছর কাটছে এই বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সব কিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। অকারণেই চিৎকার চেঁচামেচি করে কেন? কী সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর অন্তিক কিছু বলেই না। অন্তিক আমজাদ মাস্টারের সুযোগ্য ছেলে, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদেটা পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে এলো। পেছনে রাবিয়া বেগমের ফোঁপানোর আওয়াজ পেল, ফিরেও তাকালো না। অবলা মা তার, আব্বু বাসায় নেই, কুড়িগ্রাম গেছে, আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবে না। অন্তু পড়ার টেবিলে বসলো। এখন আব্বু এসে বিছানায় বসলে তবে কি কিছু হতো। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটা, ভার হচ্ছে মাথাটা। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর। যুবক হিসেবে ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও স্বল্প শিক্ষিত এক বাঙালি সংসারী মেয়ে। ওনার বিপরীতে আমজাদ সাহেবের গুণগুলোতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর জুটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল। আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যে এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হবার পালা এসে গেলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে 3rd ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকেই দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিল আমজাদ সাহেবের ছেলের গালে। কয়েকটা কথা বলেছিল। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরুদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া
তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করছিস তা কিন্তু খুইয়ে তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এ ভরা কেরিয়ারকে গাঙ্গে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মান বোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু না অন্তু, কারো সঙ্গে কথা নেই। কি করছে কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুর এলাকায় একবার ব্রাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এসএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরপেক্ষ মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানে পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবিয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবিয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলাবালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাসিন হাড় ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে। আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো ওই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেইটের কাছে যেতে আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তুর চোখে মুখ খেলনা পাওয়ার বাচ্চার মতো উদ্ভাবিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগে অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। এসব সাংসারিক বিষয় মাথা না আনলে মন দিয়ে পড়। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি। ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এ কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটির চত্বর আজকাল ভালো চলছে না। রিক্সা থেকে নেমে বাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে। এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে। পাশেই হামজা। দুজনের পরনেই সাদা পাঞ্জাবি। বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝের সময়টা। শাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাবসুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকলো অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপর পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে এলো অন্তু। মেয়েটা কি আঁখি? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর। অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি। ঘন চোখের পাপড়ি যেন এখনই ঝাপটে উঠবে। সেই মুহূর্তে মুখখানা বিবর্ণ খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে। গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকু নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখন কেউ ধমকে উঠল অন্তুকে, পেছনে সরে দাঁড়ান। এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি শার্টে একটা ফর্সা মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করা হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকলো তাকে। মোস্তাকিম, আপনার ফোন বাজছে। মোস্তাকিম ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন।
অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আর সেই পত্রিকা বেদ করে প্রথমবার কোনো খুব লেখা মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না, আমজাদ সাহেব কাঁদতে শেখাননি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগলো না। অন্তু নেকাবে নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আর একটু দূরে এসে মুখে নেকাবটা খুলে ফেললো। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। দমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়েছ কেন? তুমি অন্তু, তুমি তো এমন নও। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশের মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের উপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকালো তার ওপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয় হামজা? তাদের কথায় প্রথম মাথায় এলো অন্তুর। কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ ওই দুটো নামের আতঙ্কিত বলে এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মোস্তাকিন তাকে ডাকলো। আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আপনাদের কাজ করতে দিন। কি স্পষ্ট, আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য। সেই রহস্যটা এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হলো মোস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তা, তাই হয়। মোস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। সোহেল একদৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে। তার চোখে পানি নেই, সেও শুধু তাকিয়েই আছে। মোস্তাকিনের ডাক এগিয়ে এলো। মোস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করলো, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনে ছিল, একটু ঝাড়া মারল যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কী কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর স্যানিটারি কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ থেকে মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে, সপ্তাহ খানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মোস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দিবে কেন? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মোস্তাকিন দূর থেকে জয়া হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না, কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মোস্তাকিম বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনার কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে, এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। তারা বালি খাড়ি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম খাবলা আছে বিষয়টায়। আবারও সহজ বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। মেয়েটা গণধর্ষণের শিকার, এবং ধর্ষণটা অপ্রকৃতস্থ কারো দ্বারা সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মোস্তাকিম গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আখি কবে নিখোঁজ হয়েছিল? চাঁদনি ঘরমাক্ত মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে। টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির। বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তুর কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। মোস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকলো, এদিকে আসুন।
জি স্যার। রশিদ এগিয়ে এলো। মোস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেনসিক ল্যাব পাঠাবার ব্যবস্থা করুন। অ্যান্ড সুজ অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে যাচ্ছে, খুব জিদ ধরে আছে, কোনোভাবেই তারা লাশ কাটাছেঁড়া করতে দেওয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সাথে। এই মুহূর্তে শেষ হলো অবরুদ্ধ নিশীথের দ্বিতীয় পর্ব। কেমন হয়েছে জানাবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।